স্বাগতম। আমি আরজে নীরব আহমেদ। আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেলে, যেখানে বাস্তবতা আর অতি প্রকৃতির সীমারেখা ঝাপসা হয়ে যায়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক গা সমসমে কাহিনী, যা চুয়াডাঙ্গা কলেজ হোস্টেলের 12 নম্বর রুমকে ঘিরে। রুমটি বহুদিন বন্ধ ছিল, কারণ এক ছাত্রের আত্মহত্যা। কিন্তু সময়ের সাথে সেই রুম আবারও খুলে দেওয়া হয়। নতুন একজন ছাত্র রুবেল সেখানে ওঠে, আর তারপরে যা ঘটে শুধু রক্ত হিম করে দেওয়ার মতো নয়, বরং মনে প্রশ্ন জায়গা, এই পৃথিবী কি সত্যিই শুধু জীবিতদের জন্যই? বন্ধু হারিয়ে যায়, ঘড়ির কাঁটা সময়কে অনুসরণ করে না। রুবেল শুধু বুঝতে পারে সে এক ভয়ঙ্কর চক্রে আটকে গেছে। একটা রুম যার দরজা রাতে আপনি নিজেই বন্ধ করেছিলেন, কিন্তু ভোরের যখন জেগে উঠলেন, দরজা হাট করে খোলার মতো। কারা আসে, কারা যায়, কারা ছায়া দেওয়ালে ভেসে আটে। আজ রাতে আপনি শুধু এক গল্প শুনতে চলেছেন না, বরং আপনি চলেছেন সেই গল্পের একজন চরিত্র। চুয়াডাঙ্গা কলেজ হোস্টেলের সেই 12 নম্বর রুম। একবার ঢুকলে ফেরা কি অবধ সম্ভব? তাই প্রস্তুত থাকুন, নিঃশ্বাস আটকে যেতে পারে, তাই হৃদয় স্পন্দন থেমে যেতে পারে, কারণ গল্পটা সত্যিই সেই ভয়ঙ্কর। এখন শুনুন চুয়াডাঙ্গা কলেজ হোস্টেলের সেই 12 নম্বর রুম। শুধু আরজে নীরব আহমেদের ভয়েসের ওভারেই আপনি পাবেন। চুয়াডাঙ্গা কলেজ হোস্টেলের পুরো এক রুমে 12 নম্বর। বহু বছর আগে এক ছাত্রের আত্মহত্যার পর সে রুম বন্ধ করে দেওয়া হয়, তবে সময়ের পরিক্রমায় আবার খুলে দেওয়া হয় সেই রুমটি। নতুন ছাত্র রুবেল সেখানে ওঠে। এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা, আত্মা, সময় বিভ্রম, বন্ধুর আর্তনাদ এবং এক ভয়ঙ্কর অতীতের মুখোমুখি হওয়া। আজকে আমি মোট 10টা পর্বে এই পর্বটিকে বিভক্ত করেছি। প্রথম পর্বে থাকবে নতুন আগমন, দ্বিতীয় পর্ব থাকবে রুম নম্বর 12, তৃতীয় নম্বর আনএক্সপ্লেইনেড, চতুর্থ নম্বর ডায়েরির পাতা, পঞ্চম পুরনো বন্ধু আর পুরনো কবর, 6 চোখে দেখা নয়, 7 সত্যের সন্ধানে, 8 সে ফিরে আসে, 9 শেষ রাত্রের বৃষ্টি, 10 তোমার ছায়া আমার মৃত্যু। চারতলা দালান, বাইরে থেকে দেখা কোনো অবকাশ নেই। দেখে বোঝার উপায় নেই যে ভেতরে জমে থাকা কত ইতিহাসের বছরের ইতিহাস আর আতঙ্ক লুকিয়ে আছে। দুপুরের আলোতে জায়গাটা নিরীহ মনে হলেও সন্ধ্যা নামার সাথে সাথেই যেন এক অদৃশ্য ভার নামিয়ে আসে পুরো হোস্টেলের গায়ে। এবার নতুন সেশন শুরু হয়েছে, নতুন ছাত্রদের আগমন, তাদের হাসি ঠাট্টা আর নতুন বন্ধু বানানো। ক্লাসে গিয়ে বসে পড়াশোনা নিয়ে চিন্তা, সব কিছুই স্বাভাবিক, কিন্তু একজন আছে যার জন্য এই নতুন শুরুটা স্বাভাবিক নয়। রুবেল ঢাকা থেকে আসে, এক নিরীহ মেধাবী ছেলে। চুয়াডাঙ্গা কলেজে ইংরেজি সাহিত্যের অনার্সে ভর্তি হয়েছে। বাবা মায়ের স্বপ্ন ছেলেটা অনেক দূরে যাবে। হোস্টেলে উঠল রুবেল রুম নম্বর 12তে। রুমটা ছিল প্রায় 1 বছর বন্ধ, নাকি আরও বেশি, তা এই গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন। সে বিষয়ে কেউ নিশ্চিত ছিল না যে রুমে ঢুকে রুবেল গায়ে কেমন একটা শীতল ঠান্ডা হাওয়া স্পর্শ করে। জানালাটা খোলা, তবে বাইরের বাতাস এত ভারী যে কেন মনে হলো প্রথম রাতে রুবেল ঘুমাতে চাই, কিন্তু জানালার পাশে একটা টিক 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 টক শব্দ করতে থাকে, যেন কেউ বারবার নখ ঘষছে জানালার গ্লাসে। রুবেল ভাবে বিড়াল অথবা গাছের ডাল। ঘড়ির কাঁটা রাত 3:17 দেখাচ্ছে। সে উঠে জানালার পাশে অথবা কাছে গেল, কিন্তু বাইরেটা ফাঁকা মনে হলো। হঠাৎ করে সে শোনে নিচের বারান্দায় কারো পায়ের আওয়াজ, ধীরে ধীরে, ভারী এবং অসম্পূর্ণ, টক টক টিক টক, থপ থপ করে যেন বাজনা বাজছে। সে জানালার ফাঁক দিয়ে তাকায়, কেউ নেই, কিন্তু জানালার কাছে এবার একটা ছায়া, যেন পেছন থেকে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে।
রুবেল ঘুরে তাকায়। সে খালি পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সে হঠাৎ লক্ষ্য করে তার খাটের নিচের রাখা চপ্পল জোড়া একটা দিকে উল্টা হয়ে আছে। সে নিশ্চিতভাবে মনে করতে পারে সে দুটো ঠিকমতো রেখেছিল। পরের দিন হোস্টেলের ক্যান্টিনে রুবেল যখন চা খাচ্ছিল, পাশে বসা এক সিনিয়র জিজ্ঞাসা করলেন, তুমি কোন রুমে উঠেছ? রুবেল বলে, 12 নম্বর। সিনিয়র মুখ থমকে যায়। সে একটু থেমে ফিসফিস করে কি যেন বলছে। তুমি কি জানো না, ওই রুমে আগে যে ছিল সে তো। তার কথা শেষ হওয়াটার আগেই ক্যান্টিনের দরজা একটা ঝড়ো হাওয়া বাতাস ঢোকে। জানালার পর্দা এলোমেলো হয়ে যায়, কিন্তু আর হঠাৎ আলো নিভে যায় কিছু মুহূর্তের জন্য। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর, পেছনের ইতিহাস। রুবেল হোস্টেলের ক্যান্টিনে ফিরে এসে এক রাত্রে কিন্তু মনটা বিক্ষিপ্ত। সিনিয়র যেটুকু বলেছিল ওই রুমে আগে যেন ছিল, সে তো এই অর্ধেক কথাটাই তাকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। রুমে ফিরে এসে সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বারবার সে মনে পড়ে যায় সেই পায়ের আওয়াজ, জানালার ছায়া আর চপ্পলের অবস্থান কী ছিল। সে ঠিক করে কিছু একটা তো গড়বড় অবশ্যই আছে, সে তাকে জানতেই হবে। পরের দিন সকালে সে কলেজের লাইব্রেরিতে যায়। পুরানো ফাইল, রেজিস্টার, বই ঘাঁটতে শুরু করে। হোস্টেলের আগের ছাত্রদের নাম, রুম নম্বর, ঘটনাবলী খুঁজতে খুঁজতে একটা তথ্য থেমে যায়। মারা যাওয়ার সেই কারণ নেই, শুধু অস্বাভাবিক মৃত্যু। এরপর রুমটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। রুবেল হঠাৎ মনে করে এই সিনিয়রের কথা। সে খোঁজ নেয় তার সম্পর্কে। সিনিয়রের নাম ছিল নাফিস। সে নাকি সায়েমের ক্লাসমেট ছিল। রুবেল সন্ধ্যায় তাকে আবার খুঁজে বের করে। নাফিস প্রথমে কথা বলতে চায় না, কিছুতেই না, বলে না। ওর রুমের ব্যাপারে কিছুই জানতে চাইলেও ঠিকঠাক উত্তর দেয় না। অনেক সমস্যা হবে, কিন্তু রুবেল জোর করে শেষমেশ নাফিস ফিসফিস করে বলে, সায়েম খুব ভালো ছেলে ছিল, বই পড়তো, কারোর সাথে ঝগড়া করতো না। কিন্তু একদিন হঠাৎ পাল্টে যায় এই কাহিনীটা। একা একা থাকতো, কথা বলতো, মাঝরাতে হাঁটতো করিডোরে, খাটের নিচ থেকে কিছু বের করে আনতো যেটা কেউই দেখতে পেত না। বলতো ওরা এসেছে, আমার সাথে আছে। আমি ভাবতাম সে কি মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু না। এক রাতে সে চিৎকার করতে করতে ছাদে উঠে যায়, তারপর ঝাঁপ দেয়। অথচ কেউ জানে না সেই রাতে ছাদে কেউ থাকলেও তার গলা চেপে ধরেছিল। ক্যামেরার ফুটেজ দেখা যায় সে একা ছিল, কিন্তু তার গলায় দাগ ছিল 2টা হাতের চাপের মতো, কিন্তু কিছুই বোঝা যায় না। রুবেল স্তব্ধ হয়ে যায়। তার মাথায় যেন ঘুরপাক করছে সেই 12 নম্বরের কথা। রুম নম্বর 12, তার নিজের রুমেই এমন ঘটনা ঘটেছিল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় রাতটা সে রুমেই থাকবে, কাটাবে নাকি চলে যাবে। কিন্তু ততক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। পুরো হোস্টেলে একটা অদ্ভুত নিস্তব্ধতা, বাতাস যেন হালকা কেঁপে ওঠে তার হৃদয়টা। রুবেল রুমে গিয়ে সে দরজা বন্ধ করে, আলো জ্বালিয়ে দেয়। কিন্তু আলোর নিচে আয়নাটার সামনে সে হঠাৎ দাঁড়িয়ে থাকে। আয়নাতে সে নিজের প্রতিবিম্ব দেখে, কিন্তু 1 সেকেন্ডের জন্য মনে হয় যে প্রতিবিম্বটা হেসে ফেলল। আর সে হাসেনি, সে তো হাসেনি। কিন্তু রুবেল হোস্টেলে ফিরে আসে, কিন্তু সে জানে না যে এবার কি হতে চলেছে। কিছুতেই সে আগের মতো তার মন থামছে না। রাত বাড়ে, ক্যান্টিনে লোকজন রুমে আসে। সবাই জানে সে এভাবেই থামতে চায় না। সে ভাবতেই থাকে এবং চলতেই থাকে তার এই চিন্তা ভাবনা করা। রুবেল আর একা থাকতে পারবে না। সেই রাত আর মনে পড়ে যায় সেই সায়েমের কথা। সে ঠিক করে নেয় অতীতের ছায়া থেকে বেরিয়ে আসা দরকার। রুবেল এক রাতে ঠিক করে সে সায়েমের রুমের তলায় থাকা সেই পুরনো আলমারি পরীক্ষা করবে। কি ছিল তার মধ্যে? কেন সায়েমের সাথে এই রহস্য? রাত গভীর হয়ে এসেছে। রুবেল রুমে ফিরে আসলো। তার রাতের স্তব্ধতা তাকে মনে করে দেয় কিছু না কিছু একটা হতে চলেছে ঘরের কোণে। সে ধীরে ধীরে আলমারি খোলে। আলমারির মধ্যে পুরনো কিছু কাগজপত্র, বই, ছবি, আর সব কিছু এলোমেলোভাবে যেন পড়ে আছে। কিন্তু হঠাৎ একটা প্যাট্রোনাইট ছবির দেখা যায়।
এবং একটা পেইন্টেড ছবি দেখা যায়। সাইমের হাস্যোজ্জ্বল ছবি, সেখানে অন্য রকমের এক চোখে তাকিয়ে রয়েছে। সে চোখগুলো যেন মনে হচ্ছিল যেন তার দিকে তাকিয়ে আছে। রুবেল ছবিটা হাতে নেয়, কিন্তু এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে ছবি থেকে সাইমের চোখ আর দিকে সরলভাবে তাকিয়ে আছে। তার শরীরে কেমন যেন একটা শীতল অনুভূতি। সে অল্পভাবে থমকে যায়, কিন্তু তার শরীরে যেন অজান্তের ছবির আশেপাশে রাখা এক পুরনো ডায়েরির খোঁজ পায়। সে ডায়েরিটা খুঁজে পেল, দেখল ভেতরে কিছু লেখা ছিল কিনা। শুধুমাত্র একটা তারিখ লেখা ছিল, মাত্র 20 অক্টোবর 2019। আর সাইমের শেষ লেখা, তারা আমাকে ছেড়ে যাবে না, আমি মুক্ত হব না, রুম নম্বর 12 ছাড়া কোনো জায়গার শান্তি পাবো না। সেই শব্দগুলো রুবেলকে আরও বিভ্রান্ত করে ফেলে। সে নিজের অজান্তের পেছনে তাকায়, মনে হয় যেন কেউ যেন তার দিকে এগিয়ে আছে, কিন্তু ঘরটা একেবারে খালি, কোনো শব্দ নেই। রুবেল শ্বাস বন্ধ হয়ে যায়। তার চোখের সামনে একটি অস্পষ্ট ছবি ভেসে ওঠে। একটি অশরীল রূপ মাথা ঝুঁকে দাঁড়িয়ে আছে। তার শয্যার পাশে দাঁড়িয়ে আছে। সে ঝাঁপ দিয়ে উঠে আসে। আর তখনই রুম নম্বর 12 ঘরের মেঝেতে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ থেমে যায়। ঠিক তখনই অন্ধকারে এক দমকা হাওয়া ঢুকে আসে। সে ঘর থেকে বেরিয়ে আসে, সিঁড়ি ধরে নিচে থামতে থাকে, কিন্তু পেছন থেকে সে যেন বলছে, তুমি কি আমাকে খুঁজবে রুবেল? রুবেল ছুটে আসে ক্যান্টিনে, সোজা নাফিসের কাছে। নাফিসের মুখ থেকে রুবেল বুঝতে পারে সে আর নিরাপদ নেই। নাফিস তার দিকে তাকিয়ে বলে, রুবেল, তুমি বুঝতে পারছো না? তুমি যা জানতে চেয়েছিলে তাতে তোমার জীবন ধ্বংস হতে পারে, কিন্তু আমি সত্যি জানতে চাই, ওরা কে? সাইম কেন এমন করেছিল? নাফিস গভীর হয়ে উঠল। আমরা কখনো বলতে পারবো না, তবে মনে রেখো, যাদের পেছনে অতীতের দুঃখ আর কখনো শান্তি থাকতে পারে না। রুবেল চলে আসে ক্যান্টিনে থেকে। সে জানে এই রুমটা হোস্টেল আর জীবনের এক অদ্ভুত অধ্যায় দাঁড়িয়ে আছে। যতদিন সে এই গভীরের পেছনে ছুটবে, এই রহস্যের পেছনে ছুটবে, ততদিন তাকে একের পর এক অশুভ ছায় ঢেকে রাখবে। কিন্তু সে তো তা পিছিয়ে আসবে না। রাত গভীর হয়ে আসে, কিন্তু রুবেল জানে এবার ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। রুবেল এক অদ্ভুত অস্থিরতায় আক্রান্ত। হোস্টেলের অন্ধকারে সে যেন এক অন্য জগতের মধ্যে হারিয়ে যাচ্ছে। আজকে রাতে সে এক নতুন অনুভূতির স্বাদ পেতে চলেছে, একটি শক্তির স্বাদ যা তাকে আতঙ্কিত করবে। সাইমের ডায়েরি থেকে সেই অশুভ হুমকি, সেই রুম 12 নম্বর এর গোপন কথা। রুবেল জানে সে এই কিছুই একটা খোলসা হওয়া উচিত, কিন্তু সে জানে না যে এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে। তার প্রতিটি পদক্ষেপ যেন তাকে আবারও গভীর অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। রুবেল সাইমের ডায়েরি আর ছবির কথা মনে করেই বাথরুমে স্নান করতে যায়। সে দেখেনি, তবে কিছু মুহূর্ত পর তার চোখে সাইমের ছবির প্রতিফলন চলে আসে। বাথরুমের আয়নায় সাইমের চোখ, সেই রহস্যের চোখ যা রুবেলের দিকে তাকিয়েছিল, এখনও যেন তাকে অনুসরণ করছে। সে ভয় স্নান শেষ করে দ্রুত বেরিয়ে আসে। রুবেল জানে এখন সে একা আর নিরাপদ নয়। রুবেল আবার ক্যাম্পাসের বাইরে হাঁটতে বেরিয়ে আসে। ঘোরাফেরা করতে করতে তার মনে হয় তাকে অনুসরণ করা হচ্ছে। আচমকা সে হোস্টেলে থেকে কিছুটা দূরে গিয়ে একটা পুরনো গাছের নিচে দাঁড়ায়। গাছের তলায় এক অদ্ভুত শব্দ শোনা যায়, রুবেল, তুমি আসবে না কি? সে সজাগ হয়ে ওঠে, পেছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু গাছের নিচে কিছু একটা ছিল, একটা পুরনো স্যাঁতসেঁতে চিরকুট যা যেন বাতাসের সাথে ভেসে এসে তার পায়ের কাছে চলে এসেছে। চিরকুটটা হাতে নেয় রুবেল, এবং তাকে লেখা ছিল, সাইম এখন আর কাছ থেকে আসবে, তবে সে তোমাকে ছাড়বে না। রুম নম্বর 12 পৌঁছানোর আগেই যদি না পারো, সব শেষ। রুবেল শীতল হয়ে পড়ে। এটা কি সাইমের চক্রান্ত? এই রহস্যের গভীরে সে আরও বেশি ঢুকে পড়েছে, তবে এর শেষ কোথায়?
রুবেল অবশেষে সিদ্ধান্ত নেয় এবার সে রুম নাম্বার 12 যাবে। সে জানে এর পেছনে কিছু অন্ধকার ইতিহাস রয়েছে, তবে সে একা এই রহস্যের সমাধান করতে চায়। তার বন্ধু নাফিস তাকে সতর্ক করে, রুবেল তুমি জানো না তুমি কি করতে চলেছ। রুম নম্বর 12 এবার যাবার পরে মানেটা কি? তুমি সেই জায়গায় ঢুকবে কেন? এভাবেই যেখানে অনেক জীবন থমকে গেছে, রুবেল ঘাড় নাড়ে এবং এবার আর পিছনে ফিরবে না। আমি জানি সাইম সে কারণে চলে গেছে, তা বুঝতে পারলেই সব পরিষ্কার হয়ে যাবে। নাফিস অস্থির হয়ে ওঠে, তুমি বুঝতে পারছো না? এটা সাইম নয়, এটা আরও কিছু। রুবেল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর নাফিসকে একবার দেখেই সোজা 12 নম্বর চলতে থাকে। রুবেল 12 নম্বর এর দরজায় সামনে দাঁড়িয়ে, সেই দরজা সে অনেক দিন আগেই দেখেছিল। এই রুমটি যেন তাকে চ্যালেঞ্জ করছে, আমাকে অতিক্রম করতে পারবে কি? দরজার কপাট খুলে দেয়। ভেতরে ঢুকতেই এক আতঙ্কিত কিছু যেন অনুভূতি টের পাই, যেন গাঢ় হয়ে আসছে। সমস্ত ফার্নিচার পুরানো, থেমে গেছে সময়। দরজার ঠিক সময় একটা পুরনো বেড, তাতে সাইমের সিগনেচার হালকা সাদা সুতির শার্ট পরে রয়েছে। রুবেল শিউরে ওঠে আর তার মনে হয় যেন সে সাইমকে আবার সামনে দেখতে পাচ্ছে। হঠাৎ ঘরের দেওয়ালে একটা শব্দ হয়, এটি অজানা এক চাপ চাপ শব্দ এবং চপ চপ করে একটি ধারণা খাচ্ছে মনে হচ্ছে। আর তখন এই জানালা থেকে উড়ে আসে একটা কালো টুকরো সোর। কিন্তু রুবেল চুপচাপ দাঁড়িয়ে থাকে, বুঝতে পারে যে এবার তাকে সাইমের মতোই এই রুমের এক নতুন রহস্য সমাধান করতেই হবে। যতক্ষণ না সে এই গোপন শক্তির দিকে যাচ্ছে। শক্তির সীমানা এর প্রথম অংশ। রুবেল 12 নম্বরে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত অনুভূতি তার শরীর গা শিউরে ওঠে। তার চারপাশে এক নীরবতা ছড়িয়ে রয়েছে, যেন পৃথিবী থেমে গেছে। সে জানে এখন আর ফিরতে পারবে না, কিন্তু তাকে এই চ্যালেঞ্জের সম্মুখীন হতেই হবে। এটা শুধু রহস্য নয়, এটা একটা অন্ধকার শক্তির শাসন। সামনে তাকিয়ে রুবেল দেখতে পায় সে বিছানার উপরে সাইমের শার্টের একটা পাশে একটা ছোট্ট বাক্স রাখা আছে। পাত্রটি খোলার সাথে সাথেই এক ভয়াবহ গন্ধ বেরিয়ে আসে। সেই গন্ধই তার মাথায় ঘুরে যেন থাকে। সে জানে এটা আবার সাধারণ কিছু নয়, এটা তো অশুভ শক্তির চিহ্ন মাত্র। পাত্রটি খুলতেই কিছু অখ্যাত শব্দ ভেসে আসে। রুবেল দ্রুত পাত্রটি বন্ধ করে ফেলে, কিন্তু শব্দ থামে না। তার মনে হয় এই শব্দটি যেন তার ভিতর থেকে উঠে আসে, তুমি কি প্রস্তুত আছো? এই ভয়াবহ কণ্ঠ রুবেলের চমকে দিয়ে প্রশ্ন করে। সে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই তার আশপাশে। আবার সে কণ্ঠ শুনতে পায়, আমাকে অনুসরণ করো, রুম নাম্বার 12 অপেক্ষায়। রুবেল ততক্ষণ ঘর ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু তার অনুভূতি হলো যে এই রুম 12 তাকে কখনো ছেড়ে যাবে না। রুবেল দৌড়েই পালিয়ে যায় এবং হোস্টেলের করিডোরের অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শক্তি কাজ করছে। সে শক্তি তাকে 12 নম্বর রুমে নিয়ে এসেছিল, তা তাকে আর ছাড়বে না। সে তখন হোস্টেলের নিচতলায় পৌঁছায়, তখন দেখতে পাই কিছু অদ্ভুত চিহ্ন। তার 12 নম্বর রুমের এই সম্পর্কের কথা মনে করে দেয়। প্রতিটি চিহ্ন যেন তাকে আবার গভীরে টেনে নিয়ে যাচ্ছে। এক সময় যেন টেবিলের উপর একটা পুরনো বই দেখতে পাই। সে বইটি খুবই অপরিচিত, এই সাইমের বই। বইটি খোলার সাথে সাথেই তার চোখে পড়ে এক টুকরো ছবি, যেন সাইম রুবেল তাদেরকে একাধিকবার বন্ধুর সাথে বসে আছে। বইয়ের পাতা উল্টোনোর সাথে সাথেই নতুন কিছু লেখা হয়ে যায়। বেশি জানলে কিছু হারাবে, বুঝতে হবে রুম নম্বর 12 আসলে কি, তুমি শেষ হবে। রুবেল এবার ভয়াবহ এক আর্তনাদ শুনতে পাই। রুম নম্বর 12 এর রহস্য তাকে তীব্রভাবে টেনে নিয়ে যাচ্ছে। সে জানে কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। সে চিৎকার করে বলে ওঠে, আমি আবারও জানাবো, আমি ভয় পাই না। কিন্তু এই বাক্য এক মুহূর্ত পরেই অনুতপ্ত হয়ে শুনতে পাই তার কণ্ঠ, যেন তার কাছে ফিরে আসে আর ঘর থেকে বাইরে থেকে ফিরে আসে। তখনই সেই ভয়ঙ্কর সাইমের মুখ দেখা যায়। সাইম তীব্র হাসে, তুমি বিশ্বাস করো, তুমি এই রুমের কাছে চলে এসো, তবে এটা তোমার শেষ
এর শুরু, তুমি কখনোই বের হতে পারবে না। রুবেল দ্রুত সায়েমের দিকে এগিয়ে যায়, কিন্তু সায়েম তার দিকে ফিরে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে দেখে ঘরটি আবার অন্ধকার হয়ে যাচ্ছে। ঘরের কোণে ঘুরে বেড়াই অন্ধকার এক অজানা হাত। তখন সে বুঝতে পারে এটাই সায়েমের হাত নয়, এটা 12 নম্বর অশুভ শক্তির হাত। রুবেল মনে করে এটা আর শেষ মুহূর্ত হতে চলেছে, কিন্তু তার মধ্যে এক নতুন শক্তি জাগ্রত হয়েছে। এটা তার অস্তিত্বের শক্তি। সে শক্তি তাকে এই ভয়াবহ যাত্রায় টেনে নিয়ে এসেছে। সে নিজেই তাকে মুক্তি দেবে। এখন রুবেল বুঝতে পারে যেটা আর শুধু সায়েমের ভয় নয়, এটা একটা কিছু যা তারা সবাই অপেক্ষা করে এসেছে। এখন তাকে সেই অন্ধকার জগতে প্রবেশ করতে হবে, যেখানে সায়েম তার অপেক্ষায়, এবং তারপরও সায়েম জানবে যে কীভাবে এই ঘর তাকে চিরদিনের জন্য বন্দী রাখতে হবে। রুবেল সায়েমের অদৃশ্য উপস্থিতি অনুভব করে, কিন্তু সায়েমের মুখ আর শরীর তার কাছ থেকে শুধু একটা ভয় অনুভূতি, যেন কোথাও অন্ধকারে লুকিয়ে আছে। রুবেল, এবার ঠিক বলেছ, এটা কোনো সাধারণ ঘর নয়, এটি এক ধরনের প্রাচীন জাদুকারী স্থান, যেখানে অতীতের সকল অশুভ ঘটনা ফিরে আসে। সায়েমের আত্মা, নাকি এটি শুধু একটা প্রাচীন সাপ? রুবেল হঠাৎ শুনতে পায়, তুমি যদি আর এক পা এগিয়ে এসো, আর এক পা এগিয়ে যাও, তাহলে তোমার আসল চেহারা দেখাবে। এটা তার কানে বাজতে থাকে। সে পেছানোর সাথে সাথেই ফিরে তাকায়, কিন্তু কোনো কিছুই দেখা যায় না। তবে অনুভূতি বাড়তে থাকে, এক ভয়াবহ চেয়েও থাকা অনুভূতি। সে জানে একবার যদি সে ভুল করে, কিছু দেখে ফেলে, তাহলে এই ঘর আর তাকে কখনো ছেড়ে যাবে না। সায়েম এবার সামনে এগিয়ে দাঁড়ায়। তার মুখ এক ঘরের ভ্রান্তির মধ্যে হারিয়ে গেছে, চোখ অদ্ভুত শূন্যতা। এটাই শেষ। সায়েমের চিৎকার, ঘর কেঁপে ওঠে। রুবেল চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার কাছে মনে হয় এটা সায়েমের শরীর নয়, এটি একটি প্রাচীন সাপের আত্মা। রুবেল শ্বাস টানতে থাকে এবং মনে মনে এই কথাই বারবার বলতে থাকে, এটা আমার শেষ দিন না। কিন্তু এই কথাগুলো তার জন্য কখনো সাহায্য করবে না। সেই সায়েমের দিকে তাকায়। এখন তার চোখে আর কিছুই থাকে না। সায়েমের মুখের মাঝে মাঝে যা ড্রাগ হয়ে থাকে, অন্ধকারে উপস্থিতি, যেন আত্মা কেবল একমাত্র শাসক হয়ে ওঠে। রুবেল দ্রুত সায়েমের কাছে এসে পৌঁছায়, সরে যেতে থাকে, কিন্তু সায়েম তাকে কখনোই ছেড়ে যাবে না। সে বুঝতে পারে এটা সায়েমের খেলা ছিল না, সায়েমের আত্মা তাকে প্রতিশোধ নিতে এসেছে। সে এক পলক তাকিয়ে পালিয়ে যায়, এবং ঘরের কোনায় কোনো আত্মশক্তি বা শক্তি তাকে পথে বাধা করে দেয়, এক অদৃশ্য সব। রুবেল মনে করে চিৎকার করে তার গলা আটকে যায়। তার শরীরের শক্তি কমে আসে, কিন্তু মনে এক নতুন সিদ্ধান্ত জন্ম নেয়, এটা তার শেষ হতে দেওয়া যাবে না। সায়েম এবারও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার এক দৃষ্টির মধ্যে যেন একটা গল্প ছিল। রুবেল বুঝতে পারে এখন আর সময় নেই, তাকে রুম নাম্বার 12 অন্ধকারে প্রবেশ করতে হবে। তিনি ভয় পেয়েছেন, কিন্তু তার মধ্যে এক নতুন শক্তি জেগে উঠেছে। সায়েমের হালকা হাসি গভীর হয়ে ওঠে। আর কিছু সময় পরেই তাকে জানতে হবে এই অভিশপ্ত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। কিন্তু কখনোই মুক্তি পাওয়া সম্ভব নয়। অন্ধকারের অশুভ সিলসিলার প্রথম অংশ মৃত্যুর পথের দিকে এক পা এগিয়ে গেছে। রুবেল বুঝতে পারে আজকের রাত্রি তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত হতে চলেছে। রুম নম্বর 12 একেবারে কোণে দাঁড়িয়ে সে সায়েম কথা মনে করতে হবে। এটা তোমার শক্তি রুবেল, তোমার আজকেই মুক্তি দিতে হবে। সায়েমের সেই ট্রাক শব্দটি রুবেলের কোথায় প্রতিধ্বনি হতে থাকে। সে বুঝতে পারে, সে অনুভব করে 12 নম্বর এই 4 দেওয়ালের 4 ব্যক্তিগত জীবন এক ধ্বংস পথে চলে এসেছে। রুবেল তাই যতই দ্রুত এগোতে চেষ্টা করুক, তার পায়ের নিচে মাটি যেন তার এক মুহূর্ত স্থির থাকে না। তার মনে হয় কি স্বপ্ন ঘুরপাক খাচ্ছে, মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, কি হতে চলেছে, কি করতে হবে আমাকে রুম নম্বর 12 এর মুক্তি পেতে হলে। সায়েম কি সত্যি তার মতো করে একজন ধ্বংস করতে চাই? রুবেল এবার তার হাতটা সঠিকভাবে জড়িয়ে ধরে এবং জড়িয়ে নেয় তার হাতের সাথে। হয়তো এই যাত্রা তাকে আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাবে, কিন্তু সে যাবার কোনো
আর পথ খুঁজে পায় না। এটাই তখন আমার পথ, এটাই একটাই কথা মনে করে দেয়, এক পা বাড়াও অন্ধকারে হারিয়ে যাবে। রুবেল পেছনে তাকায়, সাহস পায় না। তার কানে ক্রমাগত ভেসে ওঠে সায়েমের কটাক্ষ ভরা কথা, তুমি কি এখনো কেউ রুবেল? তোমার মতো মানুষ এখানেই শেষ। ঘরটা একদম শীতল হয়ে যায়, যেন সেখানে আগের সমস্ত চাপ চলে গেছে। এক মুহূর্তের জন্য রুবেল মনে করে যে যেন জীবিত অবস্থায় মৃতের মাঝেও যেন নিয়ে চলে যাচ্ছে। এখন তোমার শেষ সময় আসবে রুবেল। সে শীতল হয়ে পড়ে, কিন্তু তার কণ্ঠ কোনো ভয় ছিল না। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু সায়েম নেই। সায়েম শুধু একটা উপস্থিতি হয়ে উঠেছে, যা শুধু তাকে ঘিরে রেখেছে। এখন সায়েমের আত্মার পথ খুঁজতে হবে। ঘরের কোনায় সেই কালো গা ট্রাক ছায়া আবার তাকে অনুসরণ করতে থাকে। রুবেল জানে তার এক পা রাখলেই সে অন্ধকারে আশ্রয় পড়বে। সায়েমের মৃত্যুদেহের স্মৃতি রুবেলের চোখে এক ভয়ের মতো ভেসে ওঠে। আমি তোমাকে এখন থেকে বের করে যেতে দেব না রুবেল। সায়েম গলার আওয়াজ এই ঘরেই আবার ফিরে আসে। রুবেল চলে যেতে চায়, কিন্তু জানালার পাশ থেকে ভেসে ওঠে সায়েমের মুখ। এটাই তোমার শেষ রাত রুবেল, আর কোনো পথ নেই পালাবার। রুবেল হঠাৎ কাঁপতে থাকে, তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। সে আর সহ্য করতে পারে না। চোখ বন্ধ, অন্ধকারে মনে হয় আতঙ্ক। আমি একে শেষ করতে চাই। এই কথাটি মনের মধ্যে ফিরে আসে এবং বারবার বাঁচতে থাকে যতবার সায়েমের মুখ তার সামনে ভেসে ওঠে। সে জানে এবার তার কিছুতেই পালিয়ে যাওয়া হবে না। সায়েমের মুখ তখন এক করে অন্ধকারে মিলিয়ে যায়। তার মধ্যে গা ড্রাগ কুয়াশা উপস্থিতি বাড়তে থাকে, যেন চারপাশে সব কিছু ভেঙে পড়বে। এক মুহূর্তের জন্য সে মনে করে যে 12 নম্বর যেন শেষ পর্যন্ত শিকার বানাবে। রুবেল চিৎকার করতে চায়, কিন্তু তার গলা আটকে যায়। হঠাৎ তার মাথায় প্রভাবিত হতে থাকে এক ধরনের আলো। এটা কি সত্যি বাস্তব, নাকি আমি এক গভীর অন্ধকারে আছি? রুবেল চিন্তা করতে থাকে, এটি তার শেষ সময় না, এটা শেষ হতে দেওয়া যাবে না। তার সারা শরীর কাঁপতে থাকে, কিন্তু এক দৃষ্টিতে সে চলে যায় সামনে সায়েমের সেই ভয়ানক হাসি মুখের দিকে। সায়েমের হাসি রুবেলের কানে বাজে, কিন্তু যেন মৃত্যুর ভয়ে মধ্যে জীবিত হওয়ার কোনো আর সুযোগ নেই। কিন্তু রুবেল জানে এটা তার শেষ না, এটা তার মুক্তি। সায়েমের আত্মার সন্নিবেশ শেষ হবে একদিন, আর রুবেল ওই দিন নিজের মুখ খুঁজে পাবে। রুম নম্বর 12 তাকে গ্রহণ করবে না। সায়েম ভয়ঙ্কর খেলা শেষ হবে একদিন, এটাই হবে সেই দিন। মৃত্যুর পথের দিকে এক পা, আত্মার মুক্তি দিতে হবে। রুবেল দাঁড়িয়ে থাকে, তার হাতের মধ্যে এক টুকরো পুরনো কাগজ। সায়েমের যন্ত্রণা আর মনের গভীরে পড়ছে সেই আগুন, তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কাগজটা তার হাতে ধরে রুবেল জানে সেটা তার একমাত্র উপায়। কাগজের মধ্যে এমন কিছু আছে যা সায়েমের অভিশাপ কেটে ফেলবে। রুবেল গলায় গভীর শ্বাস নেয়, এটি শেষ হবে, এটাই চাই। কাগজ খুলে দেখতে চোখে আধার মতো কিছু ফ্লাশ ভেসে ওঠে। সায়েমের অশরীর শব্দ হেসে ওঠে সে। কাগজটা খুলে দেখতে চোখে আধারের মতো কিছু ফ্লাশ নেই। তুমি কি ভেবেছিলে রুবেল? তুমি কি ভেবেছিলে যে এবার তোমাকে পালাতে দেওয়া হবে? রুবেল চোখ বন্ধ করে, তার মনে একত্রিত করতে চায়। সায়েমের মুখে হাসি তার মনের গভীরে ঢুকে যাচ্ছে, কিন্তু রুবেল জানে এটি তার সাহসিকতা আর আত্মবিশ্বাস, তার মুক্তি, তার পরীক্ষা করার সময়। এটাই আমার শেষ সিদ্ধান্ত। তার মধ্যে এক অদ্ভুত শক্তি জাগ্রত হয়, দেখতে পাওয়া যায় অন্য কিছু। সায়েমের ভয়ঙ্কর হাসি সবার মনের মধ্যে ঢুকে পড়ে, তার মুখ থেকে অদৃশ্য শ্বাসের মতো ভেসে ওঠে কালো ধোঁয়া, যেন আসলেই শাস্তি দিতে চাইছে। রুবেল তার চোখে সায়েমের মুখ দেখতে পায়। তুমি কি শেষ করতে চাও আমাকে? কিন্তু আমি আর তোমার অধীনে থাকতে চাই না। সে এখন আর ভয়কে সে জয় করার সিদ্ধান্ত নিয়েছে। তার হাত শক্ত করে কাগজের উপর চাপ দেয়, তার শরীর যেন বিদ্যুৎ প্রভাবিত হচ্ছে। সায়েমের শ্বাস শুনতে পায়,
তবে তার মন এখনো শান্ত। রুবেল তার সর্বশক্তি দিয়ে কাগজটি জ্বালাতে শুরু করে। কাগজটি পুড়ে যাওয়া শুরু হলে সাইমের অশরীর উপস্থিতি তারও তীব্র হয়ে ওঠে। রুবেল দৃঢ়ভাবে বলে, তুমি আর কখনো আমাকে ছুঁতে পারবে না। সাইমের মুখ হাসতে থাকে, কিন্তু সে জানে তার সময় শেষ হয়ে এসেছে। তুমি আমাকে খুঁজে পেয়েছো রুবেল, তুমি ভুল ভেবেছো, তুমি মুক্তি পাবে না। রুবেল এক চোখে হাসে আর একটি অন্য এর মধ্যে অদ্ভুত শক্তি অনুভব করতে পারে। তার হাত থেকে কাগজটা উড়ে গেলেও সাইমের অশরীর উপস্থিতি ধীরে ধীরে মিলে যেতে শুরু করে। কিছুক্ষণ পর রুবেল অবশেষে তার চারপাশে একটা নিস্তব্ধতা অনুভব করে। সাইমের হাসি আর কখনো কানে আসে না। রুবেল জানে এটি শেষ। সাইমের আত্মার চিরকাল শান্ত। সে হাত দিয়ে নিজের মুখের ঘাম ফেলতে শুরু করে, মুছতে শুরু করে, তবে তার চোখের কোণে এক অদ্ভুত শান্তি। এটা শেষ, সব শেষ। তার চোখের সামনে সাইমের হাসি আর ভেসে ওঠে না, কিন্তু তার কানে শোনা যায় অদ্ভুত গুঞ্জন। তুমি এখনো বেঁচে আছো রুবেল, তুমি তাকে শেষ করতে পারবে। রুবেল ঘর থেকে একবার আবারও ভালো করে দেখে, তার মধ্যে ভয় নেই। কিছু একটা উধাও হয়ে গেছে, কিন্তু এই রহস্যের চিহ্ন এখনো বুঝতে পারে না। রাত এখন অনেক গভীর। রুবেল জানে সে এ জগতে প্রবেশ করেছিল, তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। সাইমের আত্মা শান্ত হয়ে গেছে এবং বরং সেই 12 নম্বর রুম কিছুটা খালি মনে হয়। রুবেল জানে হোস্টেলের অন্ধকারে তাকে আর কিছুই খুঁজতে হবে না, এখন সে মুক্ত। কিন্তু ভিতরে একটা প্রশ্ন রয়ে গেছে, এই রুম 12 নম্বর রুম, এই হোস্টেল আর কখনো ফিরব নাকি? তার দৃষ্টিতে সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। সে বুঝতে পারে এটা কেবল প্রথম যুদ্ধ ছিল, এটা শেষ নয়, সব কিছুই শুরু হয়েছে। রুবেল যেন আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। সে শুধু এগিয়ে চলেছে নতুন পথের দিকে। রাতটা আরো গভীর হয়ে আসে। রুবেল জানে সাইমের আত্মা কিছুতেই শান্ত হতে চায়নি। সে সফল হয়েছে, তবে শাস্তি এবং শান্তির মাঝে একটা প্রশ্ন রয়ে গেছে। সে রহস্য কি শেষ হয়ে গেছে, না আমাকে কি সত্যি মুক্তি মিলেছে? রুবেল হোস্টেলের ভেতরে এগিয়ে চলেছে। পদধ্বনি ভীষণভাবে প্রতিধ্বনিত হচ্ছে শূন্য ঘরগুলোতে। সে জানে তার এই যাত্রা কেবল শুরু। প্রতিটি ধাপের সাথে নতুন এক ভয় অপেক্ষা করছে। অবশ্যই কিছু লুকানো আছে, কিছু তো বাদ পড়েছে যেন সে বুঝতেই পারছে না। এই হোস্টেল, এই রুম 12 নম্বরগুলোতে মধ্যে এমন কিছু আছে যা তাকে আরো গভীর নিয়ে যাচ্ছে। হোস্টেলের বড় প্রাচীর দিকে তাকিয়ে রুবেল এক অদ্ভুত সুর লক্ষ্য করে। হালকা কান্না, এক ধরনের অজানা শব্দ যেন তার কানের কাছে ভেসে আসে। এটি কি? তার চোখ আর বেশি চমকিত হয়ে ওঠে। রুবেল বুঝতে পারে এটি সাইমের আত্মা নয়, এটা অন্য কিছু। একটি চিনতে সুরে কেউ কাঁদছে, খুব দূরে থেকে যেন শোনা যাচ্ছে। সে ঝুঁকে গিয়ে পেছনের দিকে দরজার দিকে মনোযোগ দেয়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমি জানি এটা একা নয়। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে হোস্টেলের গেটে এক অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। রুবেলের মাথায় একটা খোঁজ শুরু হয়েছে, যেন কিছু একটা তাকে তাড়া করছে, কিছু একটা ধারণা যা ভয় দেখাচ্ছে। হঠাৎ সে ছায়ার সামনে এসে দাঁড়ায় এবং সে একজন পরিচিত মুখ। তুমি কি সাইম? কিন্তু সাইমের মুখের আড়ালে এক ভয়ঙ্কর রহস্য লুকানো ছিল। তুমি আমাকে ভুল বুঝছো রুবেল, আমি সাইম নয়, তুমি যা জানো না তাই। রুবেল চোখে ভয় জেগে উঠল। তাহলে তুমি কে? সাইমের চেহারা তখন অদৃশ্য হয়ে যায়, তার বদলে অন্য এক মুখ ফুটে ওঠে, অচেনা পুরুষের মুখ। আমি এক আধ্যাত্মিক প্রাচীন আত্মা। এই রুম 12 নম্বর, এটা শুধু সাইমের না, এটা আমারও অনেকের। এখানে যেন কেউ আসতে পারে, কেউ আসল রহস্য কিতাব জানতে তুমি ভেঙে পড়বে। রুবেল মনে হয় তার আরও অসংখ্য প্রশ্ন জাগে। এটা কি
একটা ফাঁদ? কেউ কি আমাকে পেছনে ফেলে দিয়েছিল? সে আর তার হাত কাঁপতে কাঁপতে মুখের দিকে এগিয়ে যায়। তুমি বলছো সায়েম শুধু একটা অংশ? এই হোস্টেলের এর 12 নম্বর গুলো কি আমাকে আবারও ভয় দেখাতে চাই? পুরনো পুরুষের মতো মুখ আবার বলল, হা সায়েম, এটা নামমাত্র। তুমি এখানে অনেক চিহ্ন আছে যা এখনো প্রকাশ হয়নি। রুবেল এবার বুঝতে পারে এই হোস্টেলের এক অস্বাভাবিক জায়গা ছিল না, এটা এক প্রাচীন জাদুকারী বা অভিশপ্ত জায়গা হতে পারে। তাহলে এই 12 নম্বর, এটি কি এক ধরনের অভিশপ্ত? পুরুষটি হাসে আর তার হাসিতে গভীরতা ছড়িয়ে পড়ে। না রুবেল, না, এটা কেবল একটি পরিদর্শন। এই হোস্টেলের গোপন রহস্য ভরা, আর তুমি যা জানো না তা একমাত্র তোমার পক্ষে আবিষ্কার করা সম্ভব। সেগুলো যেন কোনো কুয়াশার মধ্যে ডুবন্ত হয়ে পড়ে। রুবেল তখন দৃঢ় সংকল্পের সঙ্গে বলে, তুমি আমাকে যা বলেছ তা সত্যি। আমি এর রহস্য ভাঙবই। আমি ভয়ে পালাবো না। তার পুরুষটি তবে সেই নিরাপত্তার ভাবে বলল, তোমার পথ আর সহজ হবে না। অনেক গোপন পথে তুমি ঢুকেছ। এমন কিছু রহস্য আছে যা কখনো হয়নি। এক ঝলক আর চোখের দিকে কিছু অদ্ভুত ছায়া ছড়িয়ে পড়ে। এই রুম সবসময় কিছু ধারণা করছে। তুমি কি কিছু খুঁজতে হবে না? আর সেই মুহূর্তে রুবেল চোখের সামনে সম্পূর্ণ হোস্টেলের পরিবর্তিত হয়ে যায়। এক অদ্ভুত রহস্যের পরিবেশ পরিণত হয়েছে। সে জানে তার সঙ্গে এখন সে পুরুষটি, যার রহস্য পুরোপুরি জানতে তাকে আরও অনেক কিছু পার করতে হবে। এখন শুরু হবে আসল যাত্রা। রুবেল সামনে তাকে আর খুঁজে পায় না। তার চোখে অদ্ভুত ছায়া অবশেষ মিলে যায়। সে এক অন্ধকার ঘরে আটকে পড়ে যায়। সে জানে এই গল্পটা এখানে শেষ না, এটা শুধুমাত্র কেবল শুরু। তবে আমি কি পেছনে ফিরবো না? আমি কি এগিয়ে যাব? রহস্য আটকে টানতে থাকি। আমি আর পারলাম না। রুবেলের অন্ধকারে রুবেল আর পায়ের কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। রুবেলের সে অন্ধকার গলি পথে চলতে চলতে সে বুঝতে পারে না কোন দিকে সে এগোতে পারে। আর মনের মধ্যে এক ভয়াবহ শূন্যতা। আর সেই পুরনো পুরুষের কথা এখনো তার কানে বাজতেই চলেছে। রুবেল, তুমি এখন সেই পথে চলেছ? তা সত্যি কি বিপজ্জনক ছিল? তোমার সামনে যা আছে তা তুমি কি কখনো কল্পনা করতে পেরেছ? না, পারোনি। এই শব্দগুলো যেন তাকে শূন্যে ভেসে বা ছড়িয়ে দেয় ভয়ঙ্কর অন্ধকারের দিকে। কিন্তু আমি আর পিছনে ফিরব না। আমি জানি না এই রহস্য কী, কিন্তু আমি যদি না জানি তাহলে কিভাবে এটার মোকাবেলা করতে পারবো? কীভাবেই বা করব? রুবেল চলতে থাকে অন্ধকারে, আর সামনের দিকে সেই রহস্য লুকিয়ে রয়েছে। তা কোনোদিনই বোঝার সম্ভব ছিল না। তবে তার সামনেই হঠাৎ একটা ঝলক দেখা যায়, একটা আলোর রশ্মি যেন রুবেলের চোখে পড়ল। এক ক্ষীণ আলো তার পথ আলোকিত করেছে। এটি কি আসলে কিছু? তার চোখে বিভ্রম। সে জানে না সেই আলোর পিছনে কি কি রহস্য লুকিয়ে রয়েছে। রুবেল আরও এগিয়ে যায় আলোর দিকে। এ যেন কোনো প্রাচীন মন্দিরের দরজা, যা বহু বছর ধরে বন্ধ ছিল। তার হাত সজোরে দরজার দিকে বাড়ানো। যখন এক মুহূর্ত সেই আলো নিভে যায়, কি আবার অন্ধকার! তার মনের মধ্যে ভয় আর উত্তেজনা একসঙ্গে মিশে যায়। হঠাৎ সেই পুরুষটির কণ্ঠ আবার কানে ভাসে, রুবেল, তোমার সামনে যেন আলো ছিল, তা কেবল এক কৌতুক। এটা যেন আসল নয়। তুমি এখনো অনেক কিছু জানতে পারোনি। কিন্তু আমি, রুবেল কথা বলতে চাই, কিন্তু হঠাৎ গলার ভিতরে যেন কেউ আটকে আসে। আমি তার ভয় পাবো না। আমি জানি এই রহস্য শেষ কোথায় আছে, আমি খুঁজে বের করব। তার সামনে অন্ধকার, একবার এক নতুন বিপদ প্রকাশিত, এক নীরব গর্জন। সেদিন প্রথমবারের মতো রুবেল বুঝতে পারে এই হোস্টেল শুধু একটি জায়গা নয়, এটা এক অশুভ শক্তির বাসস্থান। তাহলে আমি কি করছি? সায়েম, পুরুষটি বা সেই অন্ধকার, সব কিছুই যেন একসাথে তাকে ঘিরে ফেলেছে। আমি যদি এই রহস্য শেষ না করতে পারি, তাহলে রুবেল এক অন্ধকার ঘরে আটকে পড়ে। সেখানে কোনো আলো নেই, শুধু গাঢ় অন্ধকার আর শূন্য। তবে সেই অন্ধকার আলো দেখা যায়,
আর রেখা কোথায় কোথায় পাওয়া যায়। সে তখন দেখল এক পাথরের গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদিত বা খচিত রয়েছে। এই চিহ্নগুলো এক পলকে সেই চিহ্নগুলো রুবেলের মনের কিছু চমককে দিয়ে যায়। এটাই কৃষি হোস্টেলে অন্য একটা প্রাচীন রহস্য চিহ্ন। সাইমের কথাগুলো তার মনে করিয়ে দেয় এগুলো সব একটা হিসাবের অংশ, একে একে সব কিছু করতে দিতে হবে। রুবেল এবার স্থির হয়ে থাকে। চারপাশে কি যেন একটা বন্ধ পরিবেশ তৈরি হচ্ছে। আমি জানি এটা রুবেল অন্ধকার নয়, এটা আসলেই এক ধরনের পূর্ণ অভিশাপ। সেই মুহূর্তে তার চোখে আবারও এক ঝলক দেখা যায়, এক নতুন রূপরেখা যা আরো গভীরে নিয়ে যায়। এটা এক প্রাচীন প্রপঞ্চ, এক গোপন রহস্য। তার চোখের সামনে পাথরের গায়ে আরো কিছু চিহ্ন ফুটে ওঠে। অপরন্ত কোন এক সময় সেই চিহ্নগুলোকে তাকে একটা কৌতূহল সৃষ্টি করে যা এখনো কল্পনা করতে পারেনি সে। হঠাৎ তার কানে আসে সেই পুরুষের কথা আসতেই থাকে। তুমি তো জানো সেই রহস্যের মধ্যে আরো ভয়ানক কিছু সত্য লুকিয়ে আছে। এগিয়ে যাও, যদি তুমি সাহসী হও তুমি এগিয়ে যাও, তবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে এখানেই তুমি শেষ। রুবেল তখন ভাবতে থাকে এখন কি করতে হবে। তার সামনে একটা বিশাল দরজা খুলে গেল, কিন্তু সেই দরজা এখন এক জগতে নিয়ে যায় যা কখনো সে কল্পনাই করেনি। তবে এই জায়গায় যাওয়ার পর সে বুঝতে পারে যেন কেউ এই পথে আসে। তার জন্য একটি শর্ত আছে, একটি চ্যালেঞ্জ। সে কি সত্যিই চ্যালেঞ্জ গ্রহণ করবে? যদি সে ফিরে না আসে, যদি সে ফিরে যায়, তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য আর সামনে আসবে। কিন্তু আমি যদি হারিয়ে যাই তাহলে রুবেল মনে কোনো উত্তর নেই। একমাত্র উত্তর হলো সে এগিয়েই যাবে। বন্ধুরা, এই ধরনের আবেগময় কোনো স্টোরি যদি আপনাদের জানা থাকে, বাস্তব কোনো ঘটনা, তাহলে আমাদের ফ্যান পেজ, ফেসবুক পেজ এবং arzeniramohamed@gmail.com অথবা 0191251761 নাম্বারে, এই নাম্বারে আপনারা ইমেল করতে পারবেন। চাইলে আপনারা ভয়েস SMS পাঠাতে পারেন, অথবা SMS করতে চাইলে আপনার হাতে থাকা সেলফোনটিতে যে RU অথবা RNA 2.0 আপনার নাম, আপনার প্রফেশন, আপনার লোকেশন, আপনার যে গল্পটি আপনি শেয়ার করতে চান, কোথায় থেকে শেয়ার করেছেন, আপনি কোন বিষয়ে সত্য কিনা কাল্পনিক সেটা লিখে আমাদের 0191251761 এই নাম্বারটিতে অথবা arzeniramohamed@gmail.com এতে আপনি SMS করতে পারেন বা জিমেল করতে পারেন। অথবা যদি আপনার কোনো ঘটনা আপনি সরাসরি আমাদের সাথে শেয়ার করতে চান লাইভে, তাহলে আপনাদের পরবর্তীতে অনুষ্ঠানে আপনাকে জানিয়ে দেওয়া হবে কখন আমাদের লাইভটি চলবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের নতুন কোনো ঘটনা আবারও নিয়ে আমি arzeniramohamed উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।